নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি লাইভে এসেছি। এখন আমরা ত্রিপুরার এডিসি এবং তার নির্বাচন নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ত্রিপুরার এডিসিতে রাজ্যপালের সরাসরি প্রশাসন চলছে। গত বামফ্রন্ট পরিচালিত এডিসির মেয়াদ পূর্ণ হয় এবং তারপর নির্বাচিত কাউন্সিলকে ডিজলভ করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে সরাসরি রাজ্যপালের শাসনে চলছে এডিসি। এই অবস্থায় এডিসি নির্বাচনের কথা আমরা বলেছি। কোভিড পরিস্থিতির জন্য নির্বাচন যথাসময়ে করা যায়নি এবং ওই সময়ে রাজ্যপাল বা রাজ্য সরকার ইচ্ছে করলে নির্বাচিত কাউন্সিলকে আরো 1 বছর এই মেয়াদ বাড়িয়ে কাউন্সিল পরিচালনা করা, এডিসির উন্নয়নে কাজ করার সুযোগ দিতে পারে। এটা ষষ্ঠ তফসিল মোতাবেক এডিসির আইনে এই প্রভিশন রয়েছে, কিন্তু আমাদের রাজ্য সরকার তথা রাজ্যপাল এই সুযোগ দেননি, ডিজলভ করে দিয়ে এখন সেখানে রাজ্যপালের অধীনে চলছে প্রশাসন। তবে আমরা দেখেছি এই ধরনের অনুরূপ ঘটনাই ঘটেছে আসামে। বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল, যে কাউন্সিল, সেটাও করোনা সংকটের জন্য নির্বাচন হয়নি যথাসময়ে, সেখানেও রাজ্যপালের শাসন হয়। কিন্তু আসামে বিজেপি জোট সরকারের শরিক বিপিএফ, তার যে দল সেটাই কাউন্সিল পরিচালনা করছিল বড়োল্যান্ডে। তার সিএম হাগ্রামা মহিলারি এই রাজ্যপালের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সেই ধরনের ঘটনা এ রাজ্যে বামফ্রন্ট পরিচালিত কাউন্সিল করে নাই। কারণ আমরা দেখেছি এ রাজ্যে বামফ্রন্ট সরকার পরাজিত হওয়ার পর, জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যে বাম পরিচালিত এডিসিকে দখল করার জন্য হর্স ট্রেডিংয়ে অভ্যস্ত বিজেপি এই ধরনের প্রচেষ্টা শুরু করে এই রাজ্যেও। অন্য রাজ্যে এমএলএ এমপি কেনা বেচা করে বিরোধী দলের সরকার পতন ঘটানো বা দখল করা, এগুলা বিজেপির অভ্যাস এবং সেটাই এই রাজ্যের এডিসিকে দখল করার জন্য প্রলোভন দেখিয়ে বামফ্রন্টের এমডিসিদের কিনে দেওয়ার চেষ্টা হয়েছিল, অপচেষ্টা হয়েছিল। কিন্তু এখানকার বামফ্রন্টের নির্বাচিত এমডিসিরা প্রমাণ করে দিয়েছেন কমিউনিস্ট পার্টির লোকরা হিন্দু ধাতুতে গড়া, তাদেরকে কোনো রকম ভাবে অর্থের প্রলোভন দেখিয়ে কেনা যায় না, এটাই প্রমাণিত হলো। তবে আমরা বলবো এডিসি নির্বাচন হওয়া দরকার। কোভিডকে মোকাবেলা করে যথাসম্ভব দ্রুত এডিসি নির্বাচন হওয়া দরকার। অন্যথায় একটা গণতান্ত্রিক দেশে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সেখানে জনপ্রতিনিধি নির্বাচিত সদস্যদের দ্বারা পরিচালিত হলে গণতান্ত্রিক অধিকার থেকে ওই এলাকার মানুষ বঞ্চিত হয়, উন্নয়ন এবং পরিষেবা ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়। সেই কারণে যত সম্ভব দ্রুত নির্বাচন করা দরকার। এডিসি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের পিছনের দিকে এডিসি গঠনের ইতিহাস নিয়ে আলোচনা করা দরকার। ত্রিপুরা রাজ্যে এডিসি আইন পাস হয়, বামফ্রন্ট সরকার, প্রথম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয় 1978 সালে, তার 1 বছর পর পার্লামেন্টে ত্রিপুরা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আইন পাস হয় এবং
এই যে উপজাতিদের স্বায়ত্তশাসনের বিষয়টা কমিউনিস্ট পার্টির কর্মসূচিরই অঙ্গ। ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির সিপিআই এবং সিপিআইএম দুই পার্টির কর্মসূচিতে ভারতবর্ষের যে সমস্ত এলাকায় উপজাতিরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লাগাতার এলাকায় আছে, সেখানে তাদের ভাষা, সংস্কৃতি, আর্থ সামাজিক উন্নয়নের জন্য স্বশাসনের কথা, স্বশাসনের ব্যবস্থা প্রবর্তনের কথা সিপিআইএম এর কর্মসূচিতে স্পষ্টভাবে লেখা আছে। এই ধরনের স্পষ্ট কর্মসূচি বা কর্মসূচিতে উল্লেখ অন্য কোনো কংগ্রেস বা বিজেপি সহ অন্য কোনো বুর্জোয়া রাজনৈতিক দলের কর্মসূচিতে নেই। সুতরাং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর স্বাভাবিকভাবেই এই রাজ্যে উপজাতি জনগণের স্বশাসনের ব্যবস্থা প্রবর্তিত হবে, এটাই হয়েছিল। এবং এই তার আগে ত্রিপুরার যে অবস্থা তা নিয়ে একটু আলোকপাত করতে চাই। ভারত স্বাধীনতা লাভের পর দেশভাগের কারণে এক সময় তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে প্রচুর শরণার্থী, হিন্দু শরণার্থী ভারতবর্ষে এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আশ্রয় নিতে বাধ্য হয়। ওই সময়ে পার্বত্য ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠ উপজাতিরা সংখ্যালঘুতে পরিণত হয় এবং 1949 সালে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয় এবং সেই সময় থেকে একটানা 1978 সাল পর্যন্ত এ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল। সেই সময়ে সংখ্যালঘু হয়ে যাওয়া, পিছিয়ে পড়া উপজাতিদের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য সরকারের কোনো পদক্ষেপ ছিল না। তাদের ভাষা সংস্কৃতি বিকাশের জন্য বিশেষ কোনো উদ্যোগ ছিল না। পিছিয়ে পড়া উপজাতিদের অস্তিত্বের সংকট দেখা দেয়। উপজাতিদের জমিগুলি বেআইনিভাবে অনুপজাতিদের কাছে হস্তান্তরিত হতে শুরু করে। ট্রাইবেলরা সমতল ভূমি থেকে সরতে সরতে পাহাড় এলাকায় ক্রমশ কোণঠাসা হতে থাকে। এই সময়ে কংগ্রেস সরকার ফরেস্ট রিজার্ভ এলাকা ঘোষণা করে ট্রাইবেল এলাকা থেকেও ট্রাইবেলদের উচ্ছেদ করতে শুরু করে। আবার উন্নয়ন প্রজেক্ট দম্বুর প্রজেক্টের মতন প্রজেক্ট করে পাহাড় এলাকা থেকেও ট্রাইবেলদেরকে নিষ্ঠুরভাবে কোনো পুনর্বাসন ছাড়াই উচ্ছেদ করা হয়েছিল। আমরা দেখেছি সেই সময়ে ত্রিপুরার উপজাতিদের কি করুণ অবস্থা, কি করুণ দুর্দশা ছিল, কি ধরনের অভাব ছিল, অনটন ছিল, সেই সময় আমরা দেখেছি। এই অবস্থায় সেই সময় সিপিআইএম, গণমুক্তি পরিষদ উপজাতিদের রক্ষার জন্য, উপজাতিদের অস্তিত্ব রক্ষার জন্য, উপজাতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নের জন্য এবং ভাষা সংস্কৃতির উন্নয়নের জন্য 4 দফা দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলে। এই 4 দফা দাবির মধ্যে উপজাতি এলাকায় স্বশাসিত জেলা পরিষদ প্রবর্তন করার দাবিও ছিল, বড় ভাষাকে স্বীকৃতির দাবি, বেআইনি হস্তান্তরিত জমি ফেরতের দাবি, এগুলি ছিল। এবং 1978 সালে এই বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই দাবিগুলিকে কার্যকরী করতে শুরু করে। এইভাবেই ত্রিপুরা রাজ্যে 1979 সালে ভারতবর্ষের পার্লামেন্টে ত্রিপুরার জন্য এডিসি প্রবর্তনের আইন পাস হয়। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই বামফ্রন্ট সরকারের এই উদ্যোগকে বানচাল করার জন্য রাজ্যে ষড়যন্ত্র হয়। একদিকে সেই সময়ে টিউজেস অর্থাৎ উপজাতি যুব সমিতি
বিদেশি বিতরণের স্লোগান তুলে এবং বিদেশি বিতরণের জন্য গ্রামে গ্রামে ত্রিপুর সেনা গঠন করে ট্রাইবেল যুবক যুবতীদের ল্যাব রাইড করিয়ে ট্রেনিং দিতে শুরু করে এবং তার সঙ্গে সঙ্গে অপরদিকে আমরা বাঙালি জমি দেব তবু এডিসি হতে দেব না, রক্ত দেব তবু জমি দেব না, রক্ত দেব তবু এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হতে দেব না, এই ধরনের স্লোগান তুলে ত্রিপুরা রাজ্যে ট্রাইবেল নন ট্রাইবেল ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্র শুরু হয়। পেছনে থাকে কংগ্রেস, এটাকে মদত দেয় কংগ্রেস। সেই সময়ে তৈদুতে সম্মেলন করে বামফ্রন্ট সরকার যখন প্রথম এডিসি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল তখন টিউজএস তৈদুতে সম্মেলন করে বিদেশি বিতরণের দাবিতে 7 দিনের বাজার বয়কটের আন্দোলনের ডাক দেয়। এই অবস্থায় এই বাজার বয়কটের আন্দোলনকে কেন্দ্র করেই দুঃখজনক কলঙ্কজনক 80 সালের ভাতৃঘাতী দাঙ্গা হয়। সেই দাঙ্গাতে শত শত মানুষ নিহত হয়, প্রচুর ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, সম্পদ ধ্বংস হয়। ভাতৃঘাতী দুঃখজনক দাঙ্গার সাক্ষী হয় ত্রিপুরার মানুষ। এবং এত কিছুর পরও বামফ্রন্ট সরকার সেই সময়ে এডিসি গঠন থেকে বিরত থাকেনি। খুব তাড়াতাড়ি দাঙ্গাকে মোকাবেলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে 1982 সালে প্রথম এডিসি নির্বাচন হয় এবং বামফ্রন্ট জয়যুক্ত হয়। তখন থেকে এডিসি এই রাজ্যের উপজাতিদের কল্যাণে, উপজাতি এলাকার উন্নয়নে, উপজাতিদের আর্থ সামাজিক অবস্থার উন্নতিতে কাজ করতে শুরু করে। কিন্তু এডিসির কাজকর্মকে, বামফ্রন্ট সরকারের কাজকর্মকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য প্রতিক্রিয়াশীল শক্তির ষড়যন্ত্র থেমেছিল না। দাঙ্গার পর স্বাধীন ত্রিপুরার মতন বিচ্ছিন্নতাবাদী দাবি তোলা হয়, উগ্রপন্থী সন্ত্রাসবাদী দল গঠন করা হয়, ডিএনবি এবং আরো অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠী গড়ে তোলা হয়। এই সন্ত্রাসবাদী সংগঠনগুলি বামফ্রন্ট সরকার এবং বাম পরিচালিত এডিসি প্রশাসন যাতে ট্রাইবেল এলাকায় সঠিকভাবে উন্নয়নের কাজ করতে না পারে তার জন্য খুন, সন্ত্রাস, কিডন্যাপ, অগ্নিসংযোগ ইত্যাদি চালিয়ে যেতে থাকে। এরকম অবস্থা সৃষ্টি করা হয় যে এডিসি এলাকায় সরকারের উন্নয়ন কাজে নিযুক্ত অফিসার কর্মচারীরা কোনো এলাকায় যাওয়া অসম্ভব করে তোলে এবং বেছে বেছে বামপন্থী ট্রাইবেল গণমুক্তি পরিষদের নেতাদের খুন করা হয়, কাউকে এলাকা ছাড়া করা হয়। এইভাবে প্রচন্ড প্রতিবন্ধকতা তৈরি করা হয় এডিসি যাতে কাজ না করতে পারে। তারপরেও বামফ্রন্টের প্রচেষ্টা অব্যাহত থাকে এবং 1984 সালে ত্রিপুরার এডিসি 6ষ্ঠ তপশিলে উন্নীত হয়। তখন প্রথম যে এডিসি হয় সেটা 6ষ্ঠ তপশিল মোতাবেক ছিল না, কারণ সেই সময় মোরারজি দেশের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের পার্লামেন্টে 2/3 সংখ্যা গরিষ্ঠতা ছিল না। 6ষ্ঠ তপশিল শুধুমাত্র আসামের সীমাবদ্ধ ছিল সংবিধানে। সুতরাং ত্রিপুরায় সেটাকে চালু করতে হলে সংবিধান সংশোধন করতে হয়, সেটা সম্ভব ছিল না মোরারজি দেশাই সরকারের পক্ষে। ফলে 7ম তপশিল, 5ম তপশিল নিয়ে প্রথম এডিসি গঠিত হয়েছিল। 1984 সালে কংগ্রেস সরকার গঠিত হওয়ার পর 2/3 সংখ্যার গরিষ্ঠতা নিয়ে সেই সময় 6ষ্ঠ তপশিলে ত্রিপুরার এডিসি উন্নীত হয় এবং 1985 সালে প্রথম 6ষ্ঠ তপশিল মোতাবেক এডিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। তখনও বামফ্রন্ট জয়লাভ করে এবং এডিসির কাজকর্ম এই জোর কদমে
শুরু করে, কিন্তু টিএমবি সন্ত্রাস সৃষ্টি করে, প্রচন্ড বাধা সৃষ্টি করে এবং এইভাবে 1988 সালে টিএমবিকে কাজে লাগিয়ে এবং মাত্র বিধানসভা নির্বাচনের আগে মাত্র 3 দিন আগে 93 জন অনুপজাতিকে নৃশংসভাবে খুন করে এই রাজ্যে উপদ্রুত আইন জারি করে কংগ্রেস টিউজেসের জোট সরকার বামফ্রন্ট সরকারকে পরাজিত করে প্রতিষ্ঠিত হয় এবং এই জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা রাজ্যে আধা ফ্যাসিস্ট রাজত্ব কায়েম হয়। সেই সময়ে জোর করেই এডিসি নির্বাচনকে প্রহসনে পরিণত করে গায়ের জোরে দখল করা হয়। হরিনাথ দেববর্মার নেতৃত্বে এডিসি দায়িত্বভার গ্রহণ করে এবং উপজাতি এলাকার উন্নয়নে, উপজাতিদের আর্থ সামাজিক সাংস্কৃতিক অবস্থার উন্নয়নে সেই হরিনাথ দেববর্মার নেতৃত্বে পরিচালিত এডিসি চরম ব্যর্থতার পরিচয় দেয়। এরপর 1993 সালে আবার বামফ্রন্ট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়। এডিসিতে পরবর্তী সময়ে যে নির্বাচন হয় সেখানে আবার বাম ফ্রন্ট জয়লাভ করে, এডিসিতে পুরোদমে আবার কাজ শুরু হয়, কিন্তু তখনও আবার এনএলএফটি এবং এটিটিএফ এই উগ্রপন্থীদের তৎপরতা শুরু হয় আবার বামফ্রন্টের উন্নয়নমূলক কাজকর্মকে বানচাল করার জন্য, প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য। এবং এইভাবে 2000 সালে টিউজেস ব্যাংক নাম পরিবর্তন করে আইএনপিটি হয়। এই আইএনপিটি দল থেকে বেরিয়ে গিয়ে আইপিএফটি তৈরি হয়। এই আইপিএফটি দল 2000 সালে এডিসি নির্বাচনে এনএলএফটি সন্ত্রাসবাদীদের সঙ্গে গোপন বোঝাপড়া করে এবং আসাম রাইফেলসের ব্রিগেডিয়ার বিকে পানুয়ারের সহযোগিতায় এডিসি নির্বাচনকে প্রহসনে পরিণত করে বুথ দখল করে তারা এডিসিকে কবজা করে ক্ষমতা দখল করে এবং 2000 সালে এভাবে আইপিএফটি ক্ষমতা দখল করার পর আবারও উপজাতি এলাকার উন্নয়নে, এডিসি এলাকার উন্নয়নে ব্যর্থতা, চরম ব্যর্থতার এক কলঙ্কময় নজির স্থাপন করে এবং এই তাদের 5 বছর সময়ে এডিসিতে লুটপাটের রাজত্ব কায়েম হয়, সন্ত্রাসের রাজত্ব কায়েম হয় এবং লুটের বখরা নিয়ে নিজেদের মধ্যে প্রচন্ড বিরোধ তৈরি হয়। 5 বছরের মধ্যে 5 জন সিএম পাল্টাতে হয় এবং এখনো মানুষ ভুলে যায় নাই সেই সময় মানুষকে ব্যাম্বু কোম্পানিতে চাকরি দেবে বলে এই রাজ্যে প্রচুর শত শত যুবক যুবতীর কাছ থেকে কিভাবে তারা টাকা আদায় করেছিল, আত্মসাৎ করেছিল, সেগুলো ত্রিপুরা রাজ্যের মানুষ ভুলে যায় নাই। এবং এমন অবস্থা তৈরি করা হয়েছিল, এই যে সন্ত্রাসবাদীদের সহযোগিতায় তারা এডিসি দখল করে খোমুলুং হেডকোয়ার্টারকে পর্যন্ত সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে পরিণত করেছিল এবং সন্ত্রাসবাদীরা তাদের কাছে ফ্রাঙ্কেনস্টাইনের মনস্টারে পরিণত হয়। শেষ পর্যন্ত আইপিএফটি লিডাররা এই এডিসির হেডকোয়ার্টার ছেড়ে আগরতলায় আশ্রয় নিতে বাধ্য হয়। সেদিন তাদের ব্যর্থতার কারণে ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকার জনগণের মুখে মুখে একটা কথা প্রচারিত হয়েছিল, খোমলং সীমালং শাখা। খোমলং মানে পুষ্প কানন, পুষ্প ফুলের বাগান, শ্মশান, সীমালং মানে শ্মশান, ফুলের বাগান আর শ্মশানে পরিণত হয়েছে, এই কথা সেদিন মানুষের মুখে মুখে উচ্চারিত হয়েছিল। এবং পরবর্তী নির্বাচনের পর তিনবার বামফ্রন্টকে মানুষ বিরোধী শূন্য করে বিপুল ভোটে এডিসিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল এবং বামফ্রন্টের পরিচালিত এডিসি বামফ্রন্ট সরকারের সহযোগিতায়
এডিসি এলাকার উন্নয়নে নজির সৃষ্টি করেছিল। আসলে এডিসি ত্রিপুরা রাজ্যে চালু হওয়ার পর 1982 সাল থেকে আমরা যদি আজকে 2020 সাল ধরি, তাহলে প্রায় 35 বছর এডিসির বয়স। তার মধ্যে 10 বছর অবামদের হাতে ছিল এডিসি পরিচালনার দায়িত্ব, বাকি সময় প্রায় 26 থেকে 28 বছর এডিসি বাম পরিচালিত ছিল। এর মধ্যে আমরা হিসাব করে দেখতে পাব শেষের 12 বছর মাত্র বামফ্রন্ট নির্বিঘ্নে এডিসি এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছিল। বাকি বছরগুলিতে সন্ত্রাসবাদীতে তৎপরতার কারণে, খুন, সন্ত্রাস, কিডন্যাপ এগুলো তো চলছিল, এইগুলোর কারণে বামফ্রন্ট সঠিকভাবে উন্নয়নের কাজ করার সুযোগ পায়নি। কিন্তু 2005 সালের পর এই জোরদার জোর কদমে উন্নয়নের কাজ শুরু করার পর সাফল্য অর্জন করে, এবং এই সাফল্যের কারণেই বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীরা ক্রমশ জনবিচ্ছিন্ন হয় এবং পরপর 3 বার এডিসিতে বিরোধী শূন্যভাবে কাজ করার পরিচালনা করার সুযোগ পাবার মধ্য দিয়ে এই শেষ 12-13 বছর এডিসি এলাকায় একটা বিরাট পরিবর্তন, আমি বলবো ম্যাজিক্যাল পরিবর্তন ঘটে যায়, এবং এই কারণেই সন্ত্রাসবাদী সমস্যাও প্রায় নির্মূল হয়। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ রাজ্যে ত্রিপুরা পরিণত হয়। এটা বামফ্রন্ট সরকার এবং তার সঙ্গে এডিসির সাফল্য ছাড়া হতে পারে না। এবং তার সঙ্গে এডিসির সাফল্যের মধ্যে আরেকটা বিষয় আমি যোগ করব, এটা ইউনিক। সারা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এই সাফল্য অতুলনীয়। আমরা দেখি উত্তর পূর্বাঞ্চলের অন্য রাজ্যগুলিতে ইন্টার ট্রাইবেল ক্ল্যাশ হয়, যেমন মিজোরামে আমরা দেখি মিজো ট্রাইবেলদের সঙ্গে রিয়াং ট্রাইবেলদের কি সমস্যা, কি সংঘর্ষ। আজকে আমাদের রাজ্যে শরণার্থী, এবং তার সঙ্গে মিজোরামের অন্যান্য ট্রাইবেল চাকমা, লাই, মারদের সঙ্গেও মিজো বা অন্যান্য গোষ্ঠীর বিরোধ রয়েছে, কখনো কখনো সংঘর্ষের আকার ধারণ করে। আমরা আসামে দেখেছি কার্বি এবং ডিমাসাদের মধ্যে মাঝে মধ্যে সংঘর্ষ দাঙ্গার আকার ধারণ করে, এবং আসামে বড়োল্যান্ডে আমরা দেখেছি বড়ো ট্রাইবেলদের সঙ্গে টি ট্রাইব আদিবাসীদের সংঘর্ষ চলছেই, বিরোধ চলছেই। মণিপুর, নাগাল্যান্ডে আমরা দেখি কুকি আর নাগা ট্রাইবদের মধ্যে সংঘর্ষ, বিরোধ। আবার মেঘালয়ে দেখি খাসিদের সঙ্গে গারুদের বিরোধ। এইরকম ইন্টার ট্রাইবেল যে ক্ল্যাশ, কনফ্লিক্ট, সেটা কিন্তু ত্রিপুরা রাজ্যে ঘটেনি। এটা সব ট্রাইবেল জনগোষ্ঠীকে যথাযথ মর্যাদা দিয়ে উন্নয়নের প্রচেষ্টার সাফল্যের কারণেই ত্রিপুরা রাজ্যে এই ধরনের ইন্টার ট্রাইবেল কনফ্লিক্ট মুক্ত থেকেছে। এটা একদিকে বামফ্রন্ট সরকার, তার সঙ্গে এডিসি প্রশাসনের সাফল্য ছাড়া এটা হতে পারে না। এবং ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকায় যে দ্রুত উন্নয়ন ঘটল, বাজার, স্কুল, স্বাস্থ্য এবং রাস্তাঘাট, ইলেকট্রিফিকেশন, এগুলা অভাবনীয়। এই শেষ কয়টা বছর যখন নির্বিঘ্নে কাজ করতে পেরেছিল, এডিসি এলাকায় এরকম উন্নয়ন ঘটেছে। এবং এরই ফলে ত্রিপুরা এই এডিসি এলাকার উন্নয়ন বাদে ত্রিপুরার এই উন্নয়ন সম্ভব ছিল না। যেমন সাক্ষরতার হার, ত্রিপুরার সাক্ষরতার হার আজকে ভারতবর্ষের শীর্ষস্থানে। এটা ট্রাইবেল এলাকার যদি উন্নয়ন না করতো, এটা হওয়া সম্ভব ছিল না। আজকে ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট সরকারের সময়ে বিকারহীন রাজ্য বলে আমরা গর্ব করতে পারি। ট্রাইবেল এলাকার উন্নয়ন ছাড়া এটা আমরা বলতে পারতাম না। এটা এডিসিরই সাফল্য, এবং একটা বিরাট সাফল্য হলো ট্রাইবেল সমাজের মধ্যে একটা সাইজেবল
মানে মিডল ক্লাস এই সময়ে তৈরি হয়েছে, এটা বামফ্রন্টের এই সাফল্য। এই যেমন বিরাট সাফল্য, সেই সময় আজকে এই রাজ্যে বামফ্রন্ট সরকার পরাজিত হবার পর জোট সরকার আসার পর এই সাফল্যে আবার নতুন করে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এখন তো বাম পরিচালিত এডিসি পরিষদও নেই, এখন অ্যাডমিনিস্ট্রেটর বসে কাজ চলছে, উন্নয়নের কাজে বিঘ্ন ঘটছে এবং ত্রিপুরা পিছিয়ে যাচ্ছে, ট্রাইবেল এলাকা পিছিয়ে পড়ছে। আমরা দেখছি বাম আমলে যে রাস্তাগুলিতে যান চলাচল করতে পারত, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে সেখানে যান চলাচল করতে পারছে না। পাকা রাস্তাতে আজকে আমরা লক্ষ্য করছি কোথাও কোথাও ধান রোয়া হচ্ছে, কোথাও কোথাও মাছের চারা ফেলা হচ্ছে, কোথাও কোথাও অটোকে দড়ি দিয়ে টেনে উপজাতি মহিলারা টানছে। এই ধরনের দৃশ্য আজকে আমরা দেখতে পাচ্ছি। আমি বলবো নির্বাচন এই কোভিডকে মোকাবেলা করে অতি দ্রুত করা দরকার এবং নির্বাচনে এই যে আজকে নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আমরা উপজাতি এলাকায় কি দেখছি, একদিকে অভাব অনটনতা আছে, তার সঙ্গে বিজেপি আইপিএফটির মধ্যে এলাকার দখল নিয়ে প্রচন্ড দ্বন্দ্ব আমরা লক্ষ্য করছি। এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জায়গায় শরিকি দ্বন্দ্ব এবং মারামারি, পিটাপিটি, অগ্নিসংযোগ এগুলো আমরা লক্ষ্য করছি। একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে, গণতান্ত্রিক পরিবেশ আজকে নেই। এই অবস্থায় আমরা সমস্ত ত্রিপুরাবাসী, বিশেষ করে এডিসি এলাকার জনগণকে এটাই আহ্বান জানাতে চাই যে আইপিএফটি আজকে এডিসি ক্ষমতায় আসতে চায়। আইপিএফটির যে ট্র্যাক রেকর্ড 2000 থেকে 2005 সাল পর্যন্ত আমরা দেখি, তাদেরকে ক্ষমতায় এসে সেই কমলুমকে শ্মশান বানানোর যে কলঙ্কজনক নজির স্থাপন হয়েছিল, সেই ধরনের নজির আবার সৃষ্টি করা আমাদের কোনো রকমভাবে উচিত হবে না। এবং তার সঙ্গে এখন শরিকি দ্বন্দ্ব যুক্ত হয়েছে। তারা ট্রাইবেল এলাকার উন্নয়ন করবে না কে কতটুকু ক্ষমতা দখল করবে তা নিয়ে ব্যস্ত থাকবে, সেটা আমাদের যাচাই করতে হবে। এবং অন্য কিছু না, কে কতটুকু এডিসি ক্ষমতা ভোগ করবে, লুণ্ঠন করবে, তা নিয়েই তাদের মধ্যে আজকে দ্বন্দ্ব। আমরা দেখতে পাচ্ছি বিজেপি যদি এডিসি ক্ষমতা দখল করতে পারে তাহলে আরো বেশি সর্বনাশ হবে। কারণ বিজেপির অভিধানে ট্রাইবেলদের জন্য স্বায়ত্ত শাসন ব্যবস্থা নেই। বিজেপি চায় এক দেশ, এক জাতি, এক নীতি। সুতরাং এই যে ষষ্ঠ তপশিল এডিসি, তারা 370 ধারাকে বাতিল করে দিয়েছে কাশ্মীরে, এবং তারা এখন গর্ব করে বলছে এই 370 ধারা বাতিল করার ফলে আজকে এক নীতি হয়েছে কাশ্মীরে। কাশ্মীরের লোক যেমন দিল্লিতে জমি কিনতে পারবে, দিল্লির লোকজন কাশ্মীরে জমি কিনতে পারবে। 370 ধারা থাকলে কাশ্মীরের বাইরের লোকজনের পক্ষে কাশ্মীরে জমি কেনার কোনো সুযোগ ছিল না, কিন্তু তাকে বাতিল করে দিয়ে গর্ব করে তারা এটা ঘোষণা করছে। কাজেই উত্তর পূর্বাঞ্চলে মিজোরাম, নাগাল্যান্ডে 371 ধারা চলবে না, তার কোনো গ্যারান্টি নেই। আইন অনুযায়ী ষষ্ঠ তপশিলের ভিতরে, অভ্যন্তরে, ষষ্ঠ তপশিলের বাইরের কোনো অনুপজাতি জমি কেনার কোনো অধিকার নেই। সুতরাং এক জাতি এক নীতির নামে এই বিজেপিদের সুযোগ পেলে ষষ্ঠ তপশিলের এই আইনকে বাতিল করে দিয়ে এক আইন, এক নীতি চালু করে দেবে না, আগরতলার মানুষেরও ওই খমলুমতে জমি কেনার অধিকার দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। আমরা দেখেছি বিজেপির কর্মসূচিতে ট্রাইবেলদের জন্য স্বায়ত্ত শাসনের কথা উল্লেখিত নেই। আমরা জানি এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনার রাজ্য গুজরাট, সেখানে তিনি 13 বছর
মুখ্যমন্ত্রী ছিলেন, এখন প্রধানমন্ত্রী। সেখানে গুজরাটে ট্রাইবেল আছে, ট্রাইবেল সংখ্যাগরিষ্ঠ এলাকা, আরাবল্লী পর্বতের রেঞ্জও আছে, কিন্তু ট্রাইবেল আছে, কিন্তু ট্রাইবেলদের জন্য গুজরাটে কোনো অটোনোমাস কাউন্সিল নেই। এটা বুঝতে হবে আমাদের। বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় ছিল বা আছে এখনো, সেই সমস্ত রাজ্যগুলিতে কোথাও ট্রাইবেলদের জন্য এডিসি চালু করা হয় নাই। কেউ বলতে পারে লাদাখের কথা, লাদাখে যত না ট্রাইবেলের জন্য এই কাউন্সিল করা হয়েছে তার চেয়ে বেশি হলো ওইখানকার মুসলিমদের কোণঠাসা করার জন্য। এটা আমাদের মনে রাখতে হবে। এবং আমরা লক্ষ্য করেছি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আসামে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর বিজেপির শরিক দল বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলে ক্ষমতায় আছে। সেই অবস্থাতেই যেটা ষষ্ঠ তফসিল আইনে নিষিদ্ধ, সেই কাজ হয়েছে। এই যে পতঞ্জলি কোম্পানিকে হাজার হাজার একর জমি হস্তান্তরিত করা হয়েছে, যা এডিসি আইনে কোনো রকম ভাবে করতে পারে না, কিন্তু সেটা হয়েছে। সুতরাং এডিসির যে অধিকার, তা বিজেপি যদি ক্ষমতায় আছে তাহলে খর্ব হবে। এডিসি যে ক্ষমতা আছে সেগুলা এই আশঙ্কার মধ্যে থাকবে। সুতরাং এই ধরনের দলকে কোনো রকম ভাবেই এডিসিতে আনা ঠিক হবে না। এবং বামফ্রন্ট সরকারের যে সাফল্য, তার ভিত্তিতেই তিনবার বিরোধী শূন্য করে যেভাবে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্টকে সুযোগ দেওয়া হয়েছে, সেরকম ভাবেই আগামী দিনে যাতে উপজাতি এলাকার উন্নয়নের সুযোগ দেওয়া হয়, তা সেই আবেদন, সেই আহ্বান আমরা গণমুক্তি পরিষদ, আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সমস্ত উপজাতিদের কাছে রাখতে চাই। তার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানাতে চাই। এইটুকু বলে আমি আজকের আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।